আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সরকারের সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে অপ্রতিরোধ্য ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। সারা দেশ থেকে আমরা যে খবর পেয়েছি সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এর পাশাপাশি রয়েছে, গতকাল অনেকটা নীরবে চীনে অবতরণ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের সবচাইতে ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। কাল রাত 12টা বাজার পর থেকেই ঘরে ঘরে আনুষ্ঠানিকভাবে কেক কাটার মধ্য দিয়ে অনেকেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছেন। এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে গোয়েন্দা বাহিনীর যে রিপোর্ট ছিল এবং সম্প্রতি সরকারের যে আওয়ামী লীগের কার্যক্রম দেখে কাঁপাকাঁপি অবস্থা, পাজামা ভিজে যাওয়ার অবস্থা, সেই প্রেক্ষিতে সরকার 6টি জেলা শহরে সেনাবাহিনী নামিয়েছিলেন এবং সারা বাংলাদেশে পুলিশ বিজিবিকে সতর্ক অবস্থায় রেখেছিলেন। কিন্তু সরকারের সব বাধা, ভয় ভীতি, প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সারা বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। অসংখ্য শহর থেকে অসংখ্য ভিডিও আমাদের কাছে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে এবং অধিকাংশ স্থানেই এই মিছিলগুলো, এই উদযাপনগুলো একেবারে নির্বিঘ্নে হয়েছে। যে কয় জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী বাধা দেবার চেষ্টা করেছিল সেখানেও তারা গণপ্রতিরোধের মুখে সরে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে গত দুদিন আগে ফরিদপুরে ইশতিয়াক আহমেদ প্রান্ত নামে ছাত্রলীগের এক নেতাকে ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়েছিল। ডিবি পুলিশ সাথে করে একটা গাঁজার টোপলা এনেছিল এবং সেই টোপলা রেখে বলেছে যে তার কাছে 100 গ্রাম গাঁজা পাওয়া গেছে এবং তাকে বাসা থেকে গ্রেপ্তার করে সেখানেই বেদম প্রহার করে। এমনকি তার মা এসে যখন জিজ্ঞেস করে আমার ছেলেকে মারছো কেন, উল্টো জিজ্ঞেস করে যে তুমি কে, তখন বলে আমি তার মা। তাকে পিটাতে পিটাতে পরে থানায় নিয়ে যায় এবং সেখানে এমন নির্যাতন করে যে 5 ঘন্টা পরে প্রান্তর মৃত্যু হয়। পরে পুলিশ একটা গল্প সাজানোর চেষ্টা করেছে যে তার স্ট্রোক হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, কিন্তু সবই ভুয়া। প্রান্তর মৃত্যুর প্রতিবাদে পুরা ফরিদপুর ফুঁসে উঠেছিল এবং ফরিদপুরের আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আপামর জনসাধারণ রাস্তা অবরোধ করেছিল। তাদের ধাওয়ায় 4 জন ডিবি পুলিশ পালিয়ে গেছে। কয়েকটি পুলিশ ছাউনি থেকে পুলিশরা সরে গেছে এবং ফরিদপুরের পুরা প্রশাসন অসহায় ছিল এই গণপ্রতিরোধের মুখে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে ফরিদপুরের বিএনপি পর্যন্ত প্রান্তের মৃত্যু তার তদন্ত এবং বিচার দাবি করেছে। প্রান্তর মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তো আজকে সারা দেশের যে খবর পেয়েছি তাতে সরকার নিজেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করেছে এবং আওয়ামী লীগ যে নির্ভীক, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কাউকে যে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায়নি, দাবায় রাখা যায়নি, সেটা আজকে আবার প্রমাণ হলো। সারা দেশে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালনের মধ্য দিয়ে কয়েকটা ভিডিও ক্লিপ আমি আপনাদের দেখাই। আওয়ামী লীগ যখন তার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে ঠিক তখনই গতকাল মালয়েশিয়ার একটি গুরুত্বহীন সফর শেষে চীনে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের দালিয়ান প্রদেশে তিনি গিয়েছেন, সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের দাভোস সামার অধিবেশনে যোগদান করবেন।
আমার খুব কষ্ট লেগেছে যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চায়নায় এয়ারপোর্টে কে রিসিভ করতে গিয়েছে। আমি প্রথমে এটা খুঁজেছি, অধিকাংশ পত্রিকা আমি পাইনি। অবশেষে আমি খুঁজে পেয়েছি লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চায়নায় বাংলাদেশের রাষ্ট্রদূত, এই দুজন গিয়েছেন আমাদের প্রধানমন্ত্রীকে এয়ারপোর্টে রিসিভ করতে। আমি পছন্দ করি বা না করি সেটা বিষয় নয়, বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীকে রিসিভ করছে একটি প্রদেশের ভাইস গভর্নর, এটি আমাদের জন্য খুবই পীড়াদায়ক। এটি কি ইন্ডিকেট করে যে তারেক রহমানের চীন সফরকে চীন সরকার কিভাবে দেখছে? এটাও কি মালয়েশিয়ার মতো একটি গুরুত্বহীন সফর হতে যাচ্ছে? সোর্স নিউজ আমাকে জানিয়েছে যে এই সফরে বাংলাদেশ চীনের কাছ থেকে 24টি যুদ্ধ বিমান কেনার চেষ্টা করবে এবং এক একটি যুদ্ধ বিমানের দাম $4.5 কোটি। সেই ক্ষেত্রে 24টি যুদ্ধ বিমানের দাম বাংলাদেশি টাকায় 13,500 কোটি টাকা। যে দেশের সরকার প্রায় প্রতিদিন ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে চলে, যার অর্থনৈতিক অবস্থা ভয়াবহ, এবং আজকেই এই এপিসোড করার আগে একটি ফোন পেলাম যে বাংলাদেশে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি, তারা $100 মিলিয়ন ইনভেস্ট করার কথা ছিল, একদম সর্বশেষ তাদের হেড অফিস থেকে লন্ডন থেকে সে $100 মিলিয়ন বিনিয়োগ স্থগিত করে দিয়েছে। সেই নুন আনতে পান্তা পুরানোর দেশে 24টি যুদ্ধবিমান কেন কেনা হচ্ছে? এই 13,500 কোটি টাকার এই বাণিজ্য বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন এবং এর মাধ্যমে কতটা কমিশন বাণিজ্য হবে, সেটা নিয়ে ইতিমধ্যেই ফিসফাস শুরু হয়ে গেছে। দেখি আমাদের প্রধানমন্ত্রী চীন সফর থেকে কি অর্জন করে ফেরেন। আপনাদের সামনে এগুলো নিয়ে যখন কথা বলছি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে একটি ন্যাক্কারজনক সিদ্ধান্ত আমরা দেখলাম। 4 অধ্যাপক, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, ডক্টর জামাল উদ্দিন এবং অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম, 3জনই বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, এবং ডক্টর আজমাল হোসেন ভূঁইয়া, 4জনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। শেম অন ঢাকা ইউনিভার্সিটিজ অ্যাডমিনিস্ট্রেশন। সম্পূর্ণ বানোয়াট কল্পিত অভিযোগে এবং একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে মুক্তবুদ্ধি চর্চার যে অধিকার তাদের আছে সেটাকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। এবং আরেকজন কর্মকর্তা মোল্লা শিশির, তাকেও সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচিত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাদের চাকরিতে পুনর্বহাল করা। প্রিয় বন্ধুরা, আবারও প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। আওয়ামী লীগের, তৃণমূলের লড়াকু সৈনিকেরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, যেভাবে সরকারের সিংহাসন কাঁপিয়ে দিচ্ছে, সরকারের বুকে কাঁপন ধরিয়েছে, তাদের আবারও অভিনন্দন জানাই এবং বাংলাদেশের দুর্দিন আর বেশি দিন থাকবে না। আজ এ পর্যন্তই। নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রথমেই আমার একটা প্রশ্ন রইল আপনাদের কাছে, এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন। সেটা হচ্ছে, এই যে প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগ যে প্রচুর মিছিল বার করবে, সে ব্যাপারে কি কোনো রকম সিদ্ধান্ত হয়েছিল বা সিদ্ধান্ত জানানো হয়েছিল? আপনারা বলবেন হয়নি। সরকার একটা গোপন রিপোর্টের ভিত্তিতে এইটা করে। এটা করার অর্থ যে সতর্ক হয়ে যাও,
না হলে পরে ঝামেলা হতে হবে, ঝামেলা পোয়াতে হবে। তার জন্য সরকার তড়িঘড়ি একেবারে 20,000, 2,20,000 সেনা পুলিশ মোতায়েন করে ফেলল, সরকারি সিদ্ধান্ত। আওয়ামী লীগ কিন্তু ঘোষণা করেনি। এবার যে ওদের যে গোয়েন্দা রিপোর্ট ছিল, সে গোয়েন্দা রিপোর্ট কিন্তু সঠিক ছিল। যখন এই খবরটা ভারত পায়, তখন ভারত ভেতরে ভেতরে খবর লাগায়। খবর লাগিয়ে কাল রাত্রেই শেখ হাসিনাকে বিষয়টা জানায় যে এই জিনিস হতে যাচ্ছে। মানে যারা ক্ষমতাসীন দল, তাদের সঙ্গে জামাতপন্থী এবং এনসিপি, তার দলবল এবং কিছু মৌলবাদী, তারা শহর জুড়ে, দেশ জুড়ে একটা ভাঙচুর, উন্মাদনা একটা তৈরি করবে। তৈরি করে সেই নামটা আওয়ামী লীগের ঘাড়ে ঝুলিয়ে দেবে, যাতে আওয়ামী লীগের প্রতি মানুষের একটা বিতৃষ্ণা জন্মায়। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বিদেশে যারা নেতারা রয়েছেন তাদেরকে পরিষ্কার বলে দেন, আজকে যেন কোনো মিটিং মিছিল না হয়, অন্তত দিনের বেলা তো, রাতের বেলা তো নয়। সব যেমন স্বাভাবিক আছে তেমনই থাকুক। 2025-এ প্রতিষ্ঠা দিবস যেভাবে পালিত হয়েছে, এবারেও সেভাবেই পালিত হোক। অনেক এরকম, আমি ভুল বললাম, প্রতিষ্ঠা দিবস অনেক আসবে আগামী দিনে, তখন আমরা করব, এখন নয়। কারণ এখন করলে আমাদের ঘাড়ে বদনাম আসবে। এখন এই যখন ঘটনাটা ঘটে, আমি তখন জানতাম না। তখন আমি চুলকাবার জন্য আরও একটা ভিডিও করে দিয়েছি, যাতে খুব চুলকায় সরকারের। সরকারের পক্ষ থেকে আমার তো ভিডিওগুলো দেখা হয়, সে খবর আমি পেয়েছি, আমার ভিডিও দেখা হয়, আমি কি কি বলছি না বলছি সব নোট করা হয়। তো আমার ওই ভিডিও করার পর আজ যখন কিছু হলো না, তখন অনেকেই আমার প্রশ্ন করেছেন, আপনি তো দাদা কালকে বলেছিলেন অনেক কিছু হবে, আজ তো হলো না। আজকে হলো না, তার কারণ হচ্ছে এইটা, যে আপনাদের নেত্রী পিছিয়ে আসতে বলেছেন ট্যাকটিক্যাল কারণে। কখনো কখনো যুদ্ধে পিছিয়ে যেতে হয়, সেটা কিন্তু পরাজয় নয়, সেটা এগোবার জন্য প্রস্তুতি নিয়ে আরো শক্তি সঞ্চয় করে শত্রুর ওপরে ঝাঁপিয়ে পড়ার জন্য তাকে পশ্চাৎপদ নিতে হয়। আওয়ামী লীগ নেত্রী কিন্তু তাই করেছেন। আপনারা হয়তো সকলে জানেন না, এই কারণে হয়তো আপনারা অবাক হচ্ছেন যে দেশ এত ব্যবস্থা নিল, সেনাবাহিনীকে ব্যারাক থেকে ফিরিয়ে আনা হলো, সব পুলিশকে নামিয়ে দেওয়া হলো, তাও সেরম কিছু হলো না কেন? তার কারণ এবং উত্তর ওই একটা ইনফরমেশনের মধ্যে লুকিয়ে আছে। এবং শেখ হাসিনা অত্যন্ত প্রাজ্ঞ মানুষ, তিনি বুঝেই গিয়েছিলেন যে এই চালটা দিয়ে মানুষকে ভুল বোঝানো হবে আওয়ামী লীগ সম্পর্কে। কারণ মানুষ এখন আওয়ামী লীগের পক্ষে চলে এসছে। আমি বহুদিন না ধরে বলছি একটা কথাই, যে একদিন দেখবেন ঘর থেকে আওয়ামী লীগের লোকেদের হাতে ধার ধরে টেনে নিয়ে তারা রাস্তায় বেরোবে, রাস্তায় বেরিয়ে তারা মিছিলে যোগদান করবে। আপনারা দেখেছেন পদে পদে সেই জিনিস হয়েছে। কালকেও রাত্রিবেলা কয়েকটা মিছিল ফিছিল হয়েছে, কিন্তু এই খবর পাওয়ার পর সমস্ত মিছিল ফিছিল বন্ধ করে দেওয়া হয়, যাতে আওয়ামী লীগের ঘাড়ে দোষ না চাপে।
এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি তাহলে আগ বাড়িয়ে বললেন কেন? আমি আগ বাড়িয়ে বলেছি এই কারণে যে আমি সরকারকে একটু চুলকে দিতে চেয়েছিলাম। আচ্ছা, এবার একটা অন্য প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে, অনেকেই আমাকে লেখেন যে হিন্দুদের জন্য কি ব্যবস্থা হবে, বাংলাদেশে যে হিন্দু আছে। আমি কিন্তু বেশ কয়েকবার ভিডিওতে বলেছি যে সিএএ নিয়ে বিল তৈরি হচ্ছে, বিল পার্লামেন্টে পেশ হবে, তারপরে সেটা যাবে আপনার এতে কি বলে স্বাক্ষরের জন্য যাবে, রাষ্ট্রপতির স্বাক্ষর হলে সেই বিলটা আইনে পরিণত হবে এবং তার জন্য 2 বছর সময় দেওয়া হবে। 2 বছরের মধ্যে তারা দেশে ফিরে তারা জায়গা জমি বিক্রি টিক্রি করে তার নিজেদের সম্পদ নিজেরা নিয়ে চলে আসবেন। তার জন্য 2 বছর সময় দেওয়া হবে। যারা এই সময়ের মধ্যে আসবেন তারা সবাই সিএ এর আন্ডারে ভারতীয় নাগরিকত্ব পাবেন। আর 24-এর আগে যারা এসছেন, 2024-এর আগে যারা এসছেন, তারা কিন্তু অলরেডি সিএতে তারা সিএ না, তারা নাগরিকত্বের জন্য সিএ এর বাইরে আর একটা বিল আছে, আমি ঠিক এই মুহূর্তে আমি খোঁজটা রাখিনি বলে বলতে পারবো না অফ হ্যান্ড। তাদের দ্বারা ফরেন রেজিস্ট্রেশন অ্যাক্ট অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করে তারা কিন্তু নাগরিকত্বের দাবি করছে এবং অনেক ক্ষেত্রে অনেকে নাগরিকত্ব পেয়ে গেছে। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। শুভেন্দু অধিকারীও এটা বারবার বলেছেন যে সিএ নিয়ে আমাদের এখানে কোনো সমস্যা নেই, পৃথিবীর যে জায়গায় যে হিন্দু থাকুক না কেন, এটা হচ্ছে হিন্দু রাষ্ট্র, হিন্দুরা এখানে মানে বাস করতে পারবে। আমি এই প্রশ্নও করেছিলাম, যদি সারা পৃথিবীতে মুসলিম রাষ্ট্র থাকতে পারে, খ্রিশ্চান রাষ্ট্র থাকতে পারে, ইহুদি রাষ্ট্র থাকতে পারে, তাহলে একটা হিন্দু রাষ্ট্র থাকবে না কেন? বহুবার এই প্রশ্ন করেছিলাম। এবার এটা সেকুলারিজম শব্দটা আস্তে আস্তে সংবিধান থেকে মুছে দেওয়া হবে। সময় লাগবে, মুছে দেওয়া হবে। মুছে দিয়ে এইখানে করা হবে, হিন্দু রাষ্ট্র গঠন করা হবে। প্রত্যেকটা হিন্দুর অধিকার, সে যদি প্রমাণ করতে পারে সে হিন্দু, বংশানুক্রমিকভাবে সে হিন্দু, তাহলে তার নাগরিকত্ব মাটিতে পা দেওয়া মাত্র, সিএ হয়ে গেলে মাটিতে পা দেওয়া মাত্র, ভারতে প্রবেশ করা মাত্র সে ভারতীয় নাগরিকত্ব হিসেবে দাবি করতে পারে এবং সে সঠিক সরকারি পদ্ধতি অবলম্বন করলে তার নাগরিকত্ব নিশ্চিত। যে সমস্ত সুবিধা পাওয়ার কথা সে সমস্ত সুবিধাগুলি পাবেন। ফলে আপনাদের মনে যে দ্বন্দ্ব, বারবার জিজ্ঞাসা ভারতীয় নাগরিকত্ব নিয়ে, এই দ্বন্দ্বের অবসান করার জন্য আমি আজকে এই ভিডিওটি করলাম। আর এর পরেও, ওই 2 বছরের পরেও, মানে যে সময়টা খোলা হবে তারপরে 2 বছরের পরেও যারা বাংলাদেশে থেকে যাবেন, আমি এটাও বারবার বলেছি, তাদেরকে ভারত বাংলাদেশি হিসেবেই ধরে নেবে। পরবর্তীকালে তাদের আর কোনো দায়িত্ব ভারতবর্ষে থাকবে না। এটাও একটা খবর আপনাদের বলে দিলাম। খুব শীঘ্রই সে বিল আপনার পাশ হয়ে বেরিয়ে আসবে। বেরিয়ে এলে সরকারিভাবেই ঘোষণা হবে। আপনাদের কোনো রকম চিন্তা নেই। সরকার বিজ্ঞাপন দিয়ে, প্রজ্ঞাপন দিয়ে, সব দিয়ে জারি করে এবং জানিয়ে দেবে। এবং আমরা তো সমস্ত সোশ্যাল মিডিয়া এবং আমাদের মিডিয়া খবর তো তখন করবেই। পিন পড়লে যখন খবর হয়, এই খবর তো হবেই। তো আজকে যে মিছিল হলো না, সেটা নিয়ে আপনাদের আর কোনো মাথা ব্যথা নিশ্চয়ই থাকবে না, কারণ স্বয়ং আপনাদের নেত্রী এই মিছিল করতে বারণ করে দিয়েছিলেন। তাই এই মিছিল হয়নি, আর খোকাবাবুরা ফক্কা মেরে গেছেন। যেটা ধান্দা ছিল সেই ধান্দাটা হলো না। যা হোক, আপনারা সাবধানে থাকবেন।
বাংলাদেশে আওয়ামী লীগ নাই, কিন্তু আপনি থাকবেন তো সালাউদ্দিন সাহেব? একবার তো চলে গিয়েছিলেন 17 বছরের জন্য। কোথায় গিয়েছিলেন সেটা তো আমরা জানি না। এটার দোষ আওয়ামী লীগের উপর দিয়েছেন। তা এখন তো আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, তদন্ত করে জাতির সামনে প্রমাণ করে দিন যে আওয়ামী লীগ আপনাকে গুম করেছিল। আবার রয়ের কথা বললে হয়, রয়ের বিরুদ্ধে বলুন। বাংলাদেশে তো মনে হয় যে 18 কোটি মানুষই না 20 কোটি। সালাউদ্দিন সাহেব, নিজের কথাটা একটু ভাবুন। এই যে আপনি 17 বছর গুম থাকা অবস্থায়, হ্যাঁ, আপনার 4টি গাড়ি, 4টি ড্রাইভার আছে, তার সাথে সমানুপাতিক হারে আপনার কত বাড়ি আছে, কত জমি আছে, কত মিল কারখানা ইন্ডাস্ট্রি আছে, কত হাজার কোটি টাকা আছে, সেটা কি আমরা অনুমান করতে পারি না? এই যে একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় 1.5টা শার্ট, একজোড়া ছেঁড়া স্যান্ডেল, গেঞ্জি নাই, আন্ডারওয়্যার নাই, হলে থাকে, পকেটে টাকা নাই, মাস্তানি করে ক্যান্টিনে বাকি খেতে হয়, পয়সা না দিয়ে খেতে হয়। তারপরে 6 বছর 7 বছর সরকারি চাকরি করে একজন প্রধানমন্ত্রীর এপিএস হিসাবে চাকরি ছেড়ে দিয়ে এপিএস গিরি করে রাজনীতিতে ঢুকে গ্রামের একটা মৌলবী ছেলে এই যে 1000 কোটি টাকার মালিক হয়, সালাউদ্দিন সাহেব কিভাবে হলেন? আজকে যদি এই দেশটা পাকিস্তান থাকতো, আপনি কি এত 1000 কোটি টাকার মালিক হতে পারতেন? আপনার যে বিত্ত বৈভব, সেটা কি আপনি অর্জন করতে পারতেন? হ্যাঁ, হয়তো পারতেন, আপনি সিএসপি হতেন বা ইত্যাদি হতেন, কিন্তু আপনাকে তো এই যে পাকিস্তানের হাই কমিশনার ইমরান আছে, ইমরানের সাথে আপনাকে হ্যাঁ প্রতিযোগিতা করতে হতো। ইমরান তো জমিদারের ছেলে, আপনি তো একজন সাধারণ মৌলবীর ছেলে। কত কঠিন হতো না সালাউদ্দিন সাহেব? এই যে এত শান শওকতের মালিক হয়েছেন। না, আসলে আপনাকে লজ্জা দেওয়ার আমার উদ্দেশ্য নাই। এইরকম 1000 কোটি টাকার মালিক তো দুই তরফে হয়েছে, বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাই হয়েছে। এটার জন্য আমি অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে ভর্ৎসনা করব, কিন্তু তারা তো তাদের বাপের দেশ, এটা শেখ মুজিবের দেশ, সেভাবে হয়েছে। আপনার পক্ষে সাফাইটা কি সালাউদ্দিন সাহেব? কোথায় পেলেন এই দেশটা? আওয়ামী লীগ যদি 1949 সাল থেকে মুক্তিযুদ্ধের সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম শুরু না করত, শেখ মুজিবুর রহমান নামে একজন বাঙালি যদি বছরের পর বছর হ্যাঁ আন্দোলন, গণ আন্দোলন, গণসংযোগ, জেল খাটা এগুলা না করত, যদি আওয়ামী লীগের লোকজন 69-এর গণ অভ্যুত্থান না করত, যদি আইয়ুব খানের পতন না হতো, যদি 1971 সালের মুক্তিযুদ্ধ শুরু না হতো, মুক্তিযুদ্ধ যদি না হতো, সালাউদ্দিন সাহেব বুকে হাত দিয়ে বলুন তো, আপনি আজকে যে বিত্ত বৈভবের মালিক, আপনি যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে একটা দেশের আপনি দ্বিতীয় প্রধান হয়ে গেলেন বাংলাদেশের, আওয়ামী লীগ না থাকলে, আওয়ামী লীগ এই জিনিসটা তৈরি না করলে আপনার পক্ষে কত কঠিন হতো না আজকে আপনি যে বৈভবের মালিক সেটা হতে? আপনি বলবেন জিয়াউর রহমান করেছে। জিয়াউর রহমান তো এসছেন 71 সাল থেকে, তার আগে তো তিনি চাকরি করতেন। যখন শেখ মুজিবুর রহমান মাথার ঘাম পায়ে ফেলছে, গ্রামে গ্রামে হেঁটে বেড়াচ্ছে, পাকিস্তানিরা জেলে নিচ্ছে, জেল থেকে ছাড়ছে, পরিবারের সাথে দেখা নাই, পিতামাতার সাথে দেখা নাই, সেই ব্যক্তির দল তো আওয়ামী লীগ। সেটা এখন দেশে নাই, আপনি কত আনন্দে আছেন, তাই না সালাউদ্দিন সাহেব? একবার ভাবুন তো, এই যে আওয়ামী লীগ না থাকলে আপনার অস্তিত্ব কোথায় থাকতো? আপনার মতো, এই যে আপনি কি মনে করেন যে আপনার মতো বাংলাদেশে শত শত এরকম ব্যক্তি উপযুক্ত আছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্র পড়েছে, কিংবা আপনার এরকম সরকারি চাকরি পেয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে প্রশাসন ক্যাডারে। এরা কতজনের এই তরক্কি হাসিল হয়েছে যে 17 বছর গুম থাকা অবস্থায়, সেই গুমেরও আপনি এখন তো জানাতে পারেন। এটা নিয়ে অবশ্য অনেক কথা আছে, সেদিকে গেলাম না। তারপরে এসে ঘোষণা দিতে পারে যে আমি গরিব না, আমার 4টা ড্রাইভার, 4টা গাড়ি আছে। সালাউদ্দিন সাহেব,
এগুলো তো সব আওয়ামী লীগ করে দিয়েছে। আওয়ামী লীগ এই দেশের জন্ম দিয়েছে বিধায় আপনি আজকে সালাউদ্দিন সাহেব হয়ে গেছেন। হ্যাঁ, আপনি আপনার আপনার নেতাকে রক্ষা করছেন, আপনি আপনার প্রধানমন্ত্রীকে রক্ষা করছেন। বাংলাদেশে এর আগে কখনো কোনো নেতাকে এইভাবে আপনি যেভাবে রক্ষা করছেন সেভাবে রক্ষা করতে আমি কাউকে দেখিনি। আপনাকে সেজন্য প্রশংসা করি, কিন্তু কথাবার্তা একটু সামলে বলবেন না? কথাবার্তা তো একটু সামলে বলবেন। আর যদি আওয়ামী লীগ না থাকে, এই যে বিশাল বিশাল বাহিনী নামিয়ে দিলেন, এত ধরপাকড় হচ্ছে, গত এক সপ্তাহ ধরে আপনি সেটা বৃদ্ধি করেছেন, সেটা কেন করছেন? আওয়ামী লীগ কি ঘোষণা দিয়েছে যে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি সরকারের পতনের ডাক দিয়েছে? দেয় তো নাই। তাহলে অত্যাচার নির্যাতন কেন করছেন? সেটা কবে শুরু করেছেন? এগুলো মনে আছে আপনার? সে তো আপনারা 5 আগস্ট থেকেই হত্যা খুন যখন শুরু করেছেন। তাজ হাসমিরা যখন ডাক দিয়েছিল যে নেপোলিয়নের তরবারি নিয়ে ইউনুসে গিয়ে যাও, তখন তো বিএনপির লোকজন সব হত্যাকাণ্ড ঘটিয়েছে। জামাত তো চালাক, কিছু বলে নাই। আপনাদের নেতারাই কিন্তু দম্ভ ভরে বলেছে যে আমরা পুলিশ মেরেছি, বলেছে না বিএনপির নেতারা? বিএনপির নেতারাই তো আওয়ামী লীগকে সবচেয়ে মেরেছে বেশি। এই যে এত যে মারলেন, এখন পর্যন্ত মেরে যাচ্ছেন, মেরে কি শেষ করতে পেরেছেন? আপনি জানেন শেষ করতে পেরেছেন কি পারেননি। তারপরেও এত অহংকার। বাংলাদেশে আওয়ামী লীগ নাই। সালাউদ্দিন সাহেব পুলিশ মন্ত্রী হয়েছেন, তো পুলিশ হত্যার বিচার করেছেন? আপনার কি বাংলাদেশে আসলেই থাকার ইচ্ছে আছে? দেখুন সালাউদ্দিন সাহেব, একটা কথা বলি, আপনি কিন্তু পুলিশ মন্ত্রী। পুলিশ মন্ত্রী সবার আগে বলবে আমি পুলিশ হত্যার বিচার করব। আপনি আন্তরিক না হন, বিচার না করুন, অন্যরা বলবে যে পুলিশ এই করেছে ওই করেছে, তাদের হত্যার বিচার করা যাবে না। আপনি কিন্তু পুলিশ মন্ত্রী হয়ে বলেছেন যে পুলিশ হত্যার বিচার হবে না। কেমন পুলিশ মন্ত্রী আপনি? কোন পুলিশ মন্ত্রী তার যদি বাংলাদেশে থাকার ইচ্ছা থাকে, সে কিন্তু এটা বলবে না। সে মিছামিছি হলেও বলবে যে আমি পুলিশ হত্যার বিচার করবো। আর আপনি কিন্তু তাও বলেন নাই। তার মানে হলো যে আপনার মাথায় কিন্তু বাংলাদেশে থাকার চিন্তা নাই। আর যার এত টাকা আছে সে বাংলাদেশে কেন, পৃথিবীর যে কোনো জায়গায় চলে যেতে পারে বর্তমান পৃথিবীতে। আরে যে আপনি এত টাকা পয়সার মালিক হলেন, আপনি আপনার নেতা জিয়াউর রহমান যে ভাঙ্গা সুটকেস রেখে গেল, সৎ ছিলেন, সেটার দাবি মেনে নিলাম। এই যে আপনি যে এত টাকার মালিক হলেন, জিয়াউর রহমান সাহেব যদি এটা শুনে উনি বিষ খেতেন না? যদি উনি সত্যি সত্যি ওই ধরনের একজন সৎ মানুষ হয়ে থাকেন। আপনাদের আসলে সালাউদ্দিন সাহেব এই কথাগুলো স্মরণ করিয়ে দিতে চাই না, লজ্জাও দিতে চাই না, সুনাম করতে চাই। আপনি আপনার নেতাকে যেভাবে রক্ষা করছেন সেগুলো সুনাম করতে চাই। একটা কিছু ভালো কাজ করুন, আওয়ামী লীগ নিয়ে আপনাকে দুশ্চিন্তা করতে হবে না। মুখে একটু লাগাম দিন। আর আপনাদের অস্তিত্বের এই যে ক্ষুদ্রতা, আপনাদের উপস্থিতির, আপনাদের ভিত্তির যে দুর্বলতা, সেগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য কেন এই ধরনের কথাবার্তা বলেন সালাউদ্দিন সাহেব? আপনাদের কি একটুও কমন সেন্স কাজ করে না? রাজনৈতিক ভাবেই আওয়ামী লীগকে মোকাবেলা করা যেত। এখন তো আপনার এটা করে লাভ হবে না। আমাদের এখানে তো আন্তর্জাতিক অর্থাৎ পরাশক্তিগুলো কিন্তু এখনো অ্যাক্টিভ। পরাশক্তিগুলো অ্যাক্টিভ হয়ে যদি হয়, যেমন শেখ হাসিনার সময় পরাশক্তি অ্যাক্টিভ ছিল, ইলেকশনের আগেও ছিল, ইলেকশনের পরেও আছে, এখনো আছে। আপনি দেখেন না, তারেক রহমান ভিজিট করতে গেছে বিদেশে, নানান কথা হচ্ছে। সুতরাং পরাশক্তিগুলোর এর ভিতরে যদি থাকে, তাহলে পট পরিবর্তন ঘটেও যেতে পারে, বলা তো যায় না। যে সরকার যেটা বলছে যে আইন শৃঙ্খলা পায় পরিস্থিতির অবনতি ঘটতে পারে, সন্ত্রাসী হামলা হতে পারে, এই জন্য সেনাবাহিনী নিযুক্ত করেছে 9টা স্পটে। তো এখন এটা পরিষ্কার হচ্ছে যে অর্থাৎ দেশকে অস্থিতিশীল করার জন্য ওখানে ছাত্রলীগের বা যুবলীগের নাম হলেও, আওয়ামী লীগের নাম হলেও, এখানে হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটানোর জন্য হয়তো জামাত কর্মীরা গুপ্তভাবে তাদের সাথে থাকতে পারে। দেখেন, আওয়ামী লীগ প্রথমে যেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এই পরিস্থিতি সৃষ্টি করেছে। তিনি যদি যথাসময়ে নির্বাচন দিতেন, অর্থাৎ সর্বোচ্চ 6 মাসের ভেতরে নির্বাচন দিতেন, তাহলে হয়তো রাজনৈতিক ভাবেই আওয়ামী লীগকে মোকাবেলা করা যেত।
অর্থাৎ নেপালের মতো হয়তো ঘটনা ঘটতো। এখন যেভাবে আপনি খেয়াল করে দেখেন, বিএনপি, আওয়ামী লীগ প্রত্যেকটা ঘরে ঘরে সমর্থক আছে। তারা হয়তো এইরকম গ্রেপ্তার, নির্যাতনের জন্য তারা হয়তো আত্মগোপনে আছে, কিন্তু সমর্থক তো কেউ নড়ে না। বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি বলা হয়। এই যে বিএনপি জামাত আন্দোলন করেছে, কত আওয়ামী লীগের সময় 15 বছর নির্বাচন হয় না, গুম খুন অনেক কিছু ঘটেছে, কিন্তু কোনো সমর্থক কিন্তু দল বদলায়নি। তারা নিষ্ক্রিয় হয়েছে অনেকে, কিন্তু দল বদলায়নি। তো এখন যেটা হয়েছে যে সরকার যেটা বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, সন্ত্রাসী হামলা হতে পারে, এই জন্য সেনাবাহিনী নিযুক্ত করেছে 9টা স্পটে। তো এখন এটা পরিষ্কার হচ্ছে যে অর্থাৎ দেশকে অস্থিতিশীল করার জন্য ওখানে ছাত্রলীগের বা যুবলীগের নাম হলেও, আওয়ামী লীগের নাম হলেও, এখানে হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটানোর জন্য হয়তো জামাত কর্মীরা গুপ্তভাবে তাদের সাথে থাকতে পারে, সন্ত্রাসীরাও থাকতে পারে। এইটাই প্রমাণ যে নাইলে জামাত কেন আপনার আওয়ামী লীগকে আক্রমণ করতে যাবে বলেন? এই যে আন্দোলন করতে গেছে, একই সময়ে তারা আন্দোলন করবে। বিএনপি তো মাঠে আছে, বিভিন্ন আমি দেখলাম টেলিভিশনে বিভিন্ন স্পটে যেসব জায়গায় 9টা জায়গায় তারা পুলিশ যেটা মনে করেছে যে সেখানে সংঘাত সংঘর্ষ হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে পারে, সেখানে তো বিএনপি তো একটি স্বাচ্ছন্দ্য ভাবে মিছিল করছে, তারা আছে। তো সুতরাং আমি মনে করি এটা কিন্তু বাইরে যতই বলেন, আওয়ামী লীগ তো একটা বড় সংগঠন, এতে কোনো সন্দেহ নাই, সব জায়গায় সমর্থক নেতা কর্মী আছে। এই সেনাবাহিনী, আমি আগেও বলেছি, সেনাবাহিনী মোতায়েন করা মানেই এটা সারা বিশ্বে ছড়িয়ে যাবে আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই, রাজনৈতিক অস্থিরতা আছে, সেনাবাহিনী। এই জন্য সেনাবাহিনী অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ পুলিশের দ্বারা সম্ভব হচ্ছে না, বা রাজনৈতিক দল দিয়েও সম্ভব হচ্ছে না। সুতরাং সেনাবাহিনী 9 দিনের জন্য সেনাবাহিনী মোতায়েন করেছে। এটা আমি মনে করি এটা করা উচিত হয় নাই। আর জামাত এই মুহূর্তে আপনার আন্দোলনের নামে যে নেমেছে, এটাও আমি মনে করি তারাও এই দেশকে অস্থিতিশীল করার জন্যই তারা সাংবাদিকদের উপরে আক্রমণ করলো কেন? সাংবাদিকদের উপরে সেই মবক্রেসি আবার না, সাংবাদিক হচ্ছে, আমি বলি আর কি, সাংবাদিক হচ্ছে মাছ, অর্থাৎ মাছের শত্রু সকল জীব। এরকম সাংবাদিক যখন কারো আপনার ছবি তুলতে যায় বা সংবাদ সংগ্রহ করতে যায়, তাদের যারা মনে করে তাদের বিরুদ্ধে যাবে, তারাই তাদেরকে আক্রমণ করে। সুতরাং এটা আমি বলবো সাংবাদিকদের কপালের লেখন। এটাতে প্রমাণ করে না দেশে গণতন্ত্র আছে। কারণ আমি বারবারই বলি, দেশে যতটুকু গণতন্ত্র আছে, সাংবাদিকতার স্বাধীনতা ততটুকু আছে। যে দেশে সাংবাদিকদের উপরে আক্রমণ হয়, সে দেশে ধরে নেবেন সে দেশে গণতান্ত্রিক চর্চা নাই, রাজনৈতিক দলের ভিতরে সেই গণতন্ত্র নাই। সুতরাং এই জন্য আর জামাত এমনিতেই তো জামাত আওয়ামী লীগের পক্ষে থাকা বিপক্ষে থাকা এটা নিয়ে তো তাদের কোনো ইয়ে নেই। তারা তো আওয়ামী লীগ দীর্ঘ সময় জামাতের বিএনপির সাথে ছিল, আবার দীর্ঘ সময় বিএনপির সাথে জামাত আওয়ামী লীগের সাথে ছিল। ডাকসু নির্বাচন হলো, আপনি দেখেন কোনদিন ভেবেছেন যে শিবির আছে ওখানে, কিন্তু শিবির হঠাৎ করে শিবির বেরিয়ে গেল, এবং শিবিরের অন্তর্বর্তী নিরপেক্ষভাবে ইলেকশন করে জিতে এখন কায়েমের শিবির। এখন শিবিরের ডাকসুর যে সভাপতি হলো সাদিক কায়েম, সে এখন রাজনৈতিক দলের নেতাদের সমালোচনা করে। সুতরাং আমি মনে করি যে যাই বলেন না কেন, জামাতের অন্তিমকাল এসেছে। ইলেকশনের সময় শেষের দিকে যে তাফালিংটা করেছে, রাস্তাঘাটে পর্যন্ত টাকা বিতরণ করেছে। এখন ধরেন যেমন চাঁদাবাজি হচ্ছে, তেমনি মাদ্রাসা মক্তবে আপনার বলৎকার, ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে। সেনাবাহিনীর প্রসঙ্গে একটু জানতে চাই। আপনি বলছেন যে আন্তর্জাতিক অঙ্গনে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বা বাংলাদেশের প্রসঙ্গে প্রশ্ন উঠবে, সরকার আসলে কেন সেনাবাহিনী নামানোর প্রয়োজনীয়তা মনে করলো, যেখানে সেনাবাহিনী প্রায় 2 বছর পর বেড়াকে ফিরে নেওয়ার একটা সিদ্ধান্ত হলো বা কার্যক্রম সম্পন্ন হলো সেনা সদস্যদেরকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে? আওয়ামী লীগ কি খুব বেশি ম্যাসিভ কোনো কর্মসূচি ঘোষণা করেছিল যে সেগুলো প্রস্তুতির জন্য? না, আমি এটা আগেই বলেছি, আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে।
হয়তো 5 মিনিট 10 মিনিটের জন্য করে। এর জন্য কিন্তু সেনাবাহিনী যদি যেহেতু মোতায়েন করেছে 9টি স্পটের বেছে, হয়তো সরকারের কাছে খবর আছে এইভাবে জামাত বা জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, বহু নিষিদ্ধ সংগঠন আছে, তারাও তো ঢুকতে পারে, অর্থাৎ ছাত্রলীগ অর্থাৎ আওয়ামী লীগের নামে। সুতরাং তারা হয়তো সতর্ক নিয়েছে। তবু আমি বলবো যে পরিস্থিতির ঝটিকা মিছিল তো পুলিশকে দিয়েই সেটা আপনার মোকাবেলা করতে পারত। তারপরে বিএনপি সরকারি দল, বড় দলের কর্মীরাও সক্রিয় থাকতে পারত। কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা মানেই সারা বিশ্বে নিউজ হবে যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী, এই যে আজকে যেমন বললাম জামাত কিন্তু সারা বিশ্বেই একটা দক্ষিণপন্থী সন্ত্রাসী দল হিসেবে পরিচিত। সেটার মেসেজটা সারা বিশ্বে যাবে এইভাবেই যে আবার বাংলাদেশ আবার নির্বাচন হওয়ার পরেও খুব দ্রুতই, মাত্র 2 মাস পার যাওয়ার পরেই আবার সন্ত্রাসী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, যাতে সেনাবাহিনী আপনার মোতায়েন করতে হয়েছে। সুতরাং এই মেসেজটা তো খারাপ। আমরা তো অভ্যুত্থান হয়েছে, ফেসিবাদের বিলোপ চেয়েছি, তার মানে আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র চাই। গণতান্ত্রিক যুগে তো সেনা মোতায়েন কেন থাকবে? পুলিশ আছে, পুলিশ কেন শক্তিশালী করে পুলিশ মোতায়েন করবে? রাজনৈতিক ভাবে অর্থাৎ আমি বলছি যে ভুল একবার হয়েছে, রাজনীতিতে একবার ভুল হলে তা সংশোধন করা কঠিন। অর্থাৎ তখন আমি বারবার বলেছি যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের ফাঁটাবাসের চিপায় পড়েছে। সম্মানিত দর্শক, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন তার সাম্প্রতিক আচরণ, কথাবার্তা, চালচলন, অঙ্গভঙ্গি, শব্দচয়ন ইত্যাদি প্রায় সবকিছুই বিএনপির জন্য বুমেরাং হয়ে পড়েছে। বিএনপিকে সতর্ক হতে হবে, সরকারকে আরও সতর্ক হতে হবে। একই সঙ্গে এই রাষ্ট্রদূতের সঙ্গে তাদের যে সম্পর্কটি রয়েছে সেই সম্পর্কটি ঝালাই করতে হবে। আদারওয়াইজ অতীতে শেখ হাসিনা যে ভুল করেছেন বা যে ভ্রান্তির মধ্যে পড়েছেন এবং তাকে যেভাবে খেসারত দিতে হয়েছে, তার চেয়ে ভয়ঙ্কর এবং মারাত্মক খেসারত এই বর্তমান সরকারকে দিতে হবে। শেখ হাসিনার যে পজিটিভ দিকগুলো ছিল বা তার যে হাতিয়ারগুলো ছিল, তার একটি হাতিয়ারও বর্তমান সরকারের হাতে নেই। প্রথমত, তিনি যে ক্ষমতায় এসেছিলেন, তিনি কোনো অবস্থাতেই কোনো মার্কিন তাবেদারি শক্তির হাত ধরে ক্ষমতা আসেননি। আর 2009 সনে তিনি যখন ক্ষমতায় এলেন বা 8 সনের 29শে ডিসেম্বরের নির্বাচনে তিনি যখন এলেন, তখন পর্যন্ত মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট, মার্কিন যাকে বলা হয় ডিপার্টমেন্ট অফ জাস্টিস, পেন্টাগন, সিআইএ, এফবিআই, কোনো একটা জায়গাতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সম্পর্কে কোনো কালো দাগ ছিল না। অধিকন্তু 2008 সনের নির্বাচনে যদিও সূক্ষ্ম কারচুপির কথা এখন সবাই বলছে, হয়তো হয়েছে, ম্যানিপুলেশন হয়েছে, কিন্তু মূল ব্যাপার হলো দৃশ্যমান নির্বাচন হলো শান্তিপূর্ণ, নির্বাচন ছিল খুবই অংশগ্রহণমূলক এবং যারা পরাজিত হয়েছেন তারা ফুল স্যাটিসফ্যাকশন নিয়ে পরাজিত হয়েছেন, আর যারা বিজয়ী হয়েছেন তারা পরিপূর্ণ স্যাটিসফ্যাকশন নিয়ে বিজয়ী হয়েছেন। আর 9th পার্লামেন্ট, যেটাতে আমি ছিলাম, এটি ছিল একেবারে প্রাণবন্ত। বিএনপির মানে খুব বেশি সংখ্যার দিকে ছিল না, কিন্তু তারপরও এত লাইভলি একটা সংসদ এই বাংলাদেশে খুব অল্প হয়েছে। বিএনপি যদি সংসদ বর্জন না করত তাহলে একটা ভিন্ন ইতিহাস হতে পারত। সেই যে জয়নাল আবেদিন ফারুক, তার সঙ্গে হারুন, বিপ্লবেরা যে আচরণ করলো, ঠিক তখন থেকে যে নির্বাচন বর্জন, তারপর সংসদ বর্জন, এটা কোনো অবস্থাতেই আমাদের গণতন্ত্রের জন্য, বিএনপির জন্য ভালো হয়নি। দ্বিতীয়ত, বিএনপি যদি 2014 সনের নির্বাচনে অংশগ্রহণ করত, একেবারে তামার পথে লিখে দেওয়া যায়, সবাই বলছে যে ওই নির্বাচনে বিএনপি জয়লাভ করত, ব্রুট মেজরিটি পেত না, কিন্তু বিএনপি জয়লাভ করত। এনিওয়ে, তো সেদিক থেকে যেটা হলো যে এই যে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল 2009 সনে, তখন তার এই বর্তমান বিএনপির যে সকল জটিলতা রয়েছে, অনেকে বলছে ভারতের সাথে একটা নেগোসিয়েশন হয়েছে, অনেকে বলেছে আমেরিকার একটা গ্রিন সিগন্যালে বা নেগোসিয়েশনে তারেক রহমান সাহেব দেশে এসছেন, অনেকে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের একটা সেফ এক্সিট আর বিএনপিকে একটা ওয়াক ওভার দেওয়ার যে চেষ্টা করেছেন, তার প্রেক্ষিতে এটা মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটির একটা এক্সটেন্ডেড ভার্সন এখন চলছে।
ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যারা যারা ছিলেন তাদের একটা বিরাট অংশ এই মুহূর্তে নিরাপদ আছেন, সেভ আছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সিঙ্গেল লোকের বিরুদ্ধে একটা উফ শব্দ করার মতো মানুষ বাংলাদেশে নেই। তিনি ক্ষমতায় না থেকে ক্ষমতাধর ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তারেক রহমান সাহেব ক্ষমতায় থেকেও তার যে পরিপূর্ণ ক্ষমতা আছে এটি বোঝা যাচ্ছে না। অন্যদিকে শোনা কথা, সত্যমিতে আমরা জানি না, বিএনপির পক্ষ থেকে কেউ কখনো এই ব্যাপারে ইতিবাচক কোনো কথা বলেনি। বলা হয়েছে যে এখনো পর্যন্ত তারেক রহমান সাহেব মার্কিন যুক্তরাষ্ট্রের যে তালিকা, সেই তালিকায় তিনি ব্ল্যাকলিস্টেড, তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় ফেলে দেওয়া হয়েছে। বিএনপি নামক যে সংগঠনটি, সেই সংগঠনটির ব্যাপারেও কানাডা এবং আমেরিকারও যে ফাইলপত্রের নথি, সেখানে ভালো কোনো খবর নেই। তো সেই অবস্থায় যখন আমেরিকা তারেক রহমান সাহেবকে যদি একটা ফ্লোর দিয়ে থাকে, স্কোপ দিয়ে থাকে বা সুযোগ দিয়ে থাকে, এটা অনেকটা আপনি নাকে রশি লাগিয়ে বা মুখে লাগাম দিয়ে যেভাবে আপনি কাউকে নিয়ন্ত্রণ করেন, ঠিক সেইভাবে আমেরিকা করার চেষ্টা করছে বা করবে। এটা হলো স্বাভাবিক, এবং তার কিছু নমুনা আমরা ইতিমধ্যে দেখেছি। আমরা যখন দেখতে পেলাম যে মার্কিনপন্থী বলে বিবেচিত জনাব খলিলুর রহমান, তিনি জনাব তারেক রহমান সাহেব সরকারের পররাষ্ট্রমন্ত্রী হলেন, এবং আরো অনেকে গোপনে প্রকাশ্যে যারা এই মার্কিন লবির লোক ছিলেন, তারা সরকারের খুবই গুরুত্বপূর্ণ পদ পদবিতে বসে গেলেন। দিল্লিপন্থী হিসেবে যারা পরিচিত ছিলেন দলের মধ্যে, যাদেরকে দিল্লির দালার, দিল্লির দোসর হিসেবে নানাভাবে এই সমাজে বহুদিন ধরে গালিগালাজ করা হতো, তারাও সরকারে খুব ভালো ভালো পদ পেয়ে গেলেন। কিন্তু গত 4 মাসে সরকারের যে অবস্থা, সেটা হলো যে সরকার না দিল্লির সঙ্গে না আমেরিকার সঙ্গে কোনো ভালো সম্পর্ক স্থাপন করতে পেরেছেন। অন্যদিকে দিল্লিপন্থী বা আমেরিকানপন্থী যে সকল রাজনীতিবিদ রয়েছেন, তারাও খুব ভীষণ রকম বিব্রতকর অবস্থার মধ্যে আছেন। তারা একদিকে সরকারের সঙ্গে কাজ করতে বাধ্য হচ্ছেন, অন্যদিকে যদি দিল্লির সঙ্গে বা আমেরিকার সঙ্গে তাদের কোনো সম্পর্ক থেকে থাকে, তার জন্য ওই দিক থেকে একটা চাপের মধ্যে আছেন। এখনকার বাস্তবতা হলো আমেরিকার সঙ্গে এবং ভারতের সঙ্গে বর্তমান সরকারের কোনো সহনশীল, চলমান, প্রসপেক্টিভ কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। এরই মধ্যে বাংলাদেশে নিযুক্ত যিনি রাষ্ট্রদূত রয়েছেন মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি এলোমেলো ঘোরাফেরা করছেন, এলোমেলো কথাবার্তা বলছেন। তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তার মধ্যে এক ধরনের তাচ্ছিল্য ফুটে উঠেছে। এটা আমি মনে করি যে বর্তমান সরকারের জন্য একটা বিরাট বাধা হয়ে দেখা দিয়েছে। এই সমস্যাটা কেন হচ্ছে? কারণ সরকার তো ক্ষমতা আসার পরপরই ইউনূস সরকারের জমানাতে একেবারে 9 তারিখে নির্বাচনের 3 দিন আগে যে চুক্তিটি হলো, সেই চুক্তির প্রতি তো বিএনপিও সমর্থন দিচ্ছে, জামাতও সমর্থন দিচ্ছে, চুক্তির পক্ষে ওকালতি করছে। চুক্তিতে যত কিছুই দেশবিরোধী কথাবার্তা বলা হোক না কেন, এটা তো সরকার গা করছে না। অধিকন্ত এই চুক্তির বলে পরবর্তী যে ধারা, উপধারা, সেই উপধারাগুলো তো সরকার লালন করছে, পালন করছে, মান্য করছে। ইতিমধ্যে আমেরিকা থেকে বিমান কেনা, তুলা কেনা, ওষুধ কেনা, কৃষি পণ্য কেনা, প্রায় সব ব্যাপারে সরকার শতভাগ আন্তরিকতা নিয়ে এগিয়ে গেছে। তারপরে আমেরিকা কেন রাগ হয়ে গেল, অথবা দিল্লি কেন রাগ হলো, এটার আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না। যেহেতু এই ভিডিওটি দিল্লিকে নিয়ে নয়, এই ভিডিওটি হলো আমেরিকাকে নিয়ে, তাই আমেরিকা নিয়ে আলোচনা করছি। জনাব তারেক রহমান সাহেব যখন সিদ্ধান্ত নিলেন তিনি চীন দেশে যাবেন, ঠিক তার 1-2 দিন আগে বা 3-4 দিন আগে হঠাৎ করে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেই অনেকটা রাজার হালে, জমিদারের হালে, গভর্নর জেনারেলের মতো একটা ভাবসাব নিয়ে, মানে ব্রিটিশ জমানাতে যেভাবে গভর্নর জেনারেলরা আমাদের এই দেশে পাওয়ারফুল ছিলেন, বা ভাইসরয়রা কোম্পানির আমলে ছিলেন গভর্নর জেনারেল, এবং সরাসরি ব্রিটিশ সরকার যখন 1857 সালের পরে এই দেশটি মানে নিজেরা নিয়ে নেন, ঠিক সেই সময়টাতে যিনি রাজা বা রানীর প্রতিনিধি ছিলেন তাকে বলা হতো ভাইসরয়। এই মুহূর্তে মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার যে অবস্থান, তার যে মানে কর্তৃত্ব, এই মুহূর্তে কোনো অবস্থাতে সেই ভাইসরয় লর্ড ওয়াভেল, লর্ড উইলিয়াম বেন্টিং কিংবা ধরেন লর্ড মাউন্ট ব্যাটেন, তাদের কারোর চেয়ে কোনো অংশে ক্ষমতা কম নয় তার। সেরকমই তো আমরা দেখছি, বিশাল লম্বা দেহ, কথাবার্তা বলছেন, এবং তিনি যেখানে যাচ্ছেন সেখানে চাঁদের হাট বসছে, সব মানুষ সেখানে লুটোপুটি খাচ্ছে, মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে এসে গেছেন।
এবং সেখানে কি বলবো, এখন আমেরিকার এত প্রভাব যে একটি গ্রামের লোকজন শখ করে, দুষ্টামি করে, স্যাটায়ার করে একটি মহিষের নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আর সেই ডোনাল্ড ট্রাম্পটাকে জবাই করার জন্য, কুরবানি করার মতো দুঃসাহস আমরা দেখাতে পারিনি। আমরা তাকে সংরক্ষণ করছি, আমরা তাকে চিড়িয়াখানায় রেখেছি, তাকে বাতাস দিচ্ছি, তাকে গোসল করাচ্ছি, তাকে চিকিৎসা দিচ্ছি, এবং সেই ডোনাল্ড ট্রাম্পের পাশে, মহিষ ডোনাল্ড ট্রাম্পের পাশে, সেখানে রাজনৈতিক নেতা যাদেরকে আমাদের পছন্দ হচ্ছে না তাদেরকে ডোনাল্ড ট্রাম্পের পাশে আমরা রাখতে চাচ্ছি। এই হলো আমাদের অবস্থা। তো সেই মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। দেখা করার পরে লোকজন সঙ্গত কারণেই প্রশ্ন করলো কেন গেলেন, কি কারণে গেলেন। তারেক রহমান সাহেব যে চীন দেশে যাচ্ছেন, তো সেই বিষয়ে কি রাষ্ট্রদূত রাগ করছেন, বা তিনি তার গোস্বা প্রকাশ করতে গেছেন, নিষেধ করতে গেছেন, নাকি সতর্ক করতে গেছেন। এবং এটা খুবই তাৎপর্যপূর্ণ দুটো কারণে। আমরা এই মুহূর্তে আমাদের যে আমদানি বাণিজ্য তার একটা বিরাট অংশ, মোর দ্যান 40% আমরা চীনের সঙ্গে করছি। আর সে সকল বাণিজ্যের মধ্যে খুব সিক্রেট সেটি হলো আমাদের যত আর্মস এবং অ্যামুনিশন, আওয়ামী লীগ জমানাতে কিছু অবশ্য ভারত থেকে আনা হয়েছিল, কিন্তু যদি সেটা বাদ দেন তাহলে এখনও পর্যন্ত সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর যত কিছু, এমনকি তাদের পুলিশের হাতে যে লাঠি, সেই লাঠিটা আমরা চীন দেশ থেকে আমদানি করি। আমেরিকা চাচ্ছে না যে এগুলো আমরা চীন থেকে আমদানি করি, আমরা এগুলো সব আমেরিকা থেকে আনবো, দাম যত বেশি হোক। এবং এটাই ইউনুস জমানাতে যে চুক্তি, সেই চুক্তির ভাবগাম্ভীর্য। তাহলে তারেক রহমান সাহেব যে সেখানে গেছেন, সেখানে তো তিনি শুধুমাত্র চীনা সঙ্গীত, চীনের অ্যাক্রোব্যাট, কিংবা চীনের খাবার দাবার, কিংবা চীনা প্রেসিডেন্ট মিস্টার শি জিনপিং, তো তার সঙ্গে মোলাকাত করতে যাচ্ছেন না। এখানে আসলে কিছু একটা হবে। কি হবে? চীন চাইবে তার যে বিনিয়োগগুলো আছে নিরাপদ রাখতে হবে, তার যে ঋণগুলো আছে সেগুলো নিয়মিত পরিশোধ করতে হবে। বাংলাদেশের ভূমি যেন কোনো অবস্থাতে কোনো চীন বিরোধী শক্তি ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে 100% তাকে অ্যাসুরেন্স দিতে হবে এবং প্রয়োজনে একটা চুক্তি করতে হবে। এই তো বিনিময়ে চীন তাদের যে সাহায্য সহযোগিতা সেগুলো অব্যাহত রাখবে। আর আদারওয়াইজ চীন টুটিতে পেতে ধরবে, আমার টাকা ফেরত দাও, আমার সব কিছু ফেরত দাও, আমি তোমার দেশে এক্সপোর্ট করব না। এমনকি আমদানিও, তোমরা যে আমাদের দেশ থেকে অবাধে আমদানি করে সেই আমদানিও বন্ধ করে দিলাম। বাংলাদেশের বেশিরভাগ মিল কলকারখানা, বাজার, হাট ঘাট সব বন্ধ হয়ে যাবে। আমরা এই মুহূর্তে বাংলাদেশে এমন কোনো জিনিস নেই যেগুলো চীন থেকে আনছি না। চীন যদি তার আমদানির উপর মাত্র 1 মাস নিষেধাজ্ঞা দেয়, পুরো বাংলাদেশ বন্ধ হয়ে যাবে। শিল্প কলকারখানা সব কিছু চীন সেটা জানে। কাজেই চীন সেভাবে বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ করবে। আর অন্যদিকে আমাদের দাদা ভাই ব্রেন্ট ক্রিস্টেনসেন, আমরা মরি বাসি ডাজ নট ম্যাটার, তার আনন্দ লাগবে, তার ফুর্তি লাগবে, তার স্যাটায়ার লাগবে। তিনি খলিলুর রহমান, তাদের প্রিয় ভাজন, আস্থাভাজন, তার সঙ্গে দেখা করেছেন। কি বলেছেন উই ডোন্ট, আমরা জানি না। কিন্তু তিনি বেশ আয়েসি ভঙ্গিতে বললেন যে আমরা এখানে একটা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম, এবং বাংলাদেশে তো খুব ফুটবল প্রেমিক মানুষজন, এখানে কেউ আর্জেন্টিনাকে সাপোর্ট করছে, কেউ ব্রাজিলকে সাপোর্ট করছে। আমরা চাই বাঙালিরা আমেরিকাকে সাপোর্ট করুক এবং আমেরিকা এই বিশ্বকাপে জয়লাভ করবে। এটি নিয়ে বাংলাদেশের লোকজন যদি বাজি ধরে তাহলে তারা জিতবে। আচ্ছা বলেন তো, একটা রাষ্ট্রদূত জীবনে কখনো এই ধরনের কথাবার্তা বলেছেন? আর এখন মানে যেখানে জীবন মরণ সমস্যা বাংলাদেশের, যেখানে আমেরিকার এত বড় একটা সমস্যা যে তাদের সঙ্গে একটা চুক্তি, সেই চুক্তির পরেও চীন যাচ্ছে, সরকারের জন্য এত বড় সমস্যা, সেখানে উনি শিবের গীত গাচ্ছে, ধান মাইনতে শিবের গীত। তো এই যে তার যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের বাইরে তিনি চাঁপাইনবাবগঞ্জে গেছেন, সেখানে কালাই রুটি খেয়েছেন, সেখানে হাঁসের মাংস খেয়েছেন, এবং মানে তার যে এক্সপ্রেশন, ওয়াও, মানে এইরকম হাঁসের মাংস মানুষ খায়, এই জিনিসগুলো খুবই সন্দেহজনক। প্রথম দিকে যখন বাংলাদেশে এই ড্যান ডাব্লিউ মজিনার জমানাতে শেখ হাসিনা বিরোধী তৎপরতা শুরু হলো, শেখ হাসিনা এটাকে পাত্তা দেননি। তিনি ড্যান ডাব্লিউ মজিনা তো দূরের কথা, হিলারি ক্লিন্টন, জন ক্যারি, তাদের মতো মানে পররাষ্ট্রমন্ত্রীকে তিনি রীতিমতো অ্যাভয়েড করেছেন। এমনকি চীনের মানে আমেরিকার যে প্রেসিডেন্ট যারা ছিলেন,
তাদের সঙ্গে যেমন জো বাইডেনের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ছিল, এমনকি গত দফাতে ডোনাল্ড ট্রাম্প যে ক্ষমতা এসেছিলেন তার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। কিন্তু বারাক ওবামার সঙ্গে তার এমনি একটা ফর্মাল রিলেশনশিপ ছিল। এর কারণ হলো বারাক ওবামার পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন প্রথম দফাতে হিলারি ক্লিন্টন, এই কারণে শেখ হাসিনার সাথে তিনি হিলারি ক্লিন্টনকে দেখতেই পারতেন না। তো সেই সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্রদূত যারা আছেন তাদেরকে মানুষজন কিন্তু অপমান করতো। উঠতে বসতে ড্যান ডাব্লিউ মসজিদকে মানুষ ঠাট্টা মস্করা করতো। মার্শাল বার্নিকাট বুম এক ভদ্রমহিলা আসছিলেন, তার গাড়ি ভেঙে দেওয়া হলো একবার মোহাম্মদপুরে। তারপর পিটার ডি হাস তাকে ধাওয়া দেওয়া হলো। তিনি যখন মায়ের ডাকের একটা অনুষ্ঠানে গেলেন সেখানে তাকে এমনভাবে ধাওয়া দেওয়া হলো, ওই যে এখন গাজীপুরে যেভাবে বলছে এই কাছে আসবি না, খাইয়ে ফেলামো, মাইরে ফেলামো, ঠিক ওই রকম একটা ধাওয়া দেওয়া হলো। বেচারা ভয়ে থর থর করে কাঁপতে কাঁপতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে আশ্রয় নিলেন এবং তার পুলিশ প্রোটোকল সরিয়ে নেওয়া হলো, তাকে আনসার দেওয়া হলো। বলা হলো যে শুধু তাই নয়, এখন থেকে এই আনসার নিতে হলে তোমাকে আনসারের বেতন দিতে হবে নিজে। তো এই যে কাজগুলো শেখ হাসিনা করেছেন আমরা সবাই খুব বাহাবা দিয়েছি, আরে বাবা বাপের বেটি শেখের বেটি এরকম দরকার। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে? তদ্রূপ এখন এই যে শুরু হয়েছে তারেক রহমানের জামানাতে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে দিয়ে, এটা ঈশান কোণে আবার সিঁদুর মেঘ দেখা দিয়েছে। এই মেঘ সরকার কিভাবে সরাবে এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। সাধারণ নাগরিক হিসেবে আমাদের যতটুকু দায়িত্ব ছিল সেই ব্যাপারে সরকারকে সতর্ক করলাম মাত্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।